প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা মাইকেল মধুসূদন দত্ত ও তার কৃষ্ণকুমারী নাটক সম্পর্কে আলোচনা করব। তো কৃষ্ণকুমারী নাটক সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের নাট্যকার সম্বন্ধে একটু জেনে নেওয়া প্রয়োজন। কৃষ্ণকুমারী নাটকটির রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে এই মধুসূদন দত্ত কবিরূপেই সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেছিলেন। এবং তিনি নিজেও নিজেকে কবিরূপেই পরিচিত করেছেন। সাধারণত আমরা জানি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক এবং প্রখ্যাত মেঘনাদ বধ কাব্যের রচয়িতা রূপে এই মধুকবি প্রত্যেকটা বাঙালির মনে এখনো স্থায়ী আসন দখল করে আছেন। সুতরাং আমরা বলতে পারি আমাদের কাছে, বাঙালিদের কাছে মধুসূদন দত্তের প্রথম পরিচয় কবিরূপে। অথচ আশ্চর্যের বিষয় আরও একটা দিক যে বাংলা সাহিত্যের আঙিনায় মাইকেলের আবির্ভাব প্রথম হয়েছিল নাট্য সম্ভার নিয়ে। বাংলা সাহিত্যে মধুসূদন দত্তের সর্বপ্রথম রচনা শর্মিষ্ঠা নাটক, যেটা 1859 খ্রিস্টাব্দে রচনা করেন। বাংলা সাহিত্যের সর্বপ্রথম রচনা হচ্ছে শর্মিষ্ঠা নাটক, অর্থাৎ শর্মিষ্ঠা নাটক দিয়েই মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যে পদার্পণ বলা যেতে পারে। তবে মাইকেলের এই নাট্যকার পরিচয় আজ শুধুমাত্র সাহিত্যের ছাত্রছাত্রীদের কাছেই সীমাবদ্ধ। তবে সাধারণ সাহিত্য পাঠক পাঠিকাদের কাছে মধুসূদন কবিরূপেই আজও পরিচিত। তবে এর পিছনে যে কোনো কারণ থাক না কেন, একটা কথা আমাদের মনে রাখতে হবে যে রচনার পরিমাণ অনুযায়ী মাইকেলের নাট্য রচনার সংখ্যা, নাটক রচনার সংখ্যা তার কাব্যগ্রন্থের সংখ্যার তুলনায় খুব একটা কম নয়। মূলত মাইকেলের কাব্যগ্রন্থের সংখ্যা বলা যেতে পারে 5টি: তিলোত্তমা সম্ভব, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। এর পাশাপাশি নাটকের পরিমাণও প্রায় একই। তার নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শর্মিষ্ঠা, পদ্মাবতী,
কৃষ্ণকুমারী, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ, মায়া কানন, এরকম কয়েকটি জগৎ বিখ্যাত নাটক মাইকেলের হাত ধরে বাংলা সাহিত্যে এসেছিল। সুতরাং এই কাব্য এবং নাটকের তুলনামূলক আলোচনা থেকে বলা যায় যে মাইকেল মধুসূদন দত্তের আগ্রহ যে নাটক রচনায় কি পরিমাণ সক্রিয় ছিল, বেশি ছিল, তা সহজেই মনে হয় আমরা বুঝতে পারি। মাইকেল মধুসূদন দত্তের পূর্বে যারা বাংলা নাট্য সাহিত্যে নাটক রচনায় প্রয়াসী হয়েছিলেন, চেষ্টা করেছিলেন, তারা পাশ্চাত্য নাট্য রীতির হৃদয় স্পন্দনকে যথার্থভাবে ধরতে না পারায় তাদের নাটকগুলি জেসি গুপ্ত, রামনারায়ণ তর্করত্ন, তারাচরণ শিকদার, এইসব নাট্যকাররা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের পূর্বের নাট্যকার। তবে তাদের নাটকগুলি অর্থাৎ এই নাট্যকাররা পাশ্চাত্য নাট্যরীতির হৃদয় স্পন্দনকে অর্থাৎ যথার্থ বৈশিষ্ট্যকে ধরতে না পারায় তাদের লেখা নাটকগুলি সার্থকতা লাভ করতে পারেনি। যেমন রামনারায়ণ তর্করত্নের কলিনকুল সর্বস্ব নাটক, জেসি গুপ্তের কীর্তিবিলাস নাটক, তারাচরণ শিকদারের ভদ্রার্জুন নাটক, এইসব নাটকগুলি মাইকেল মধুসূদন দত্তের নাট্য সাহিত্যে আবির্ভাবের পূর্বে লেখা হয়েছিল। তবে নাটকগুলি বেশি পরিচিত লাভ করতে পারেনি। ঠিক এই সময়কালে কলকাতার বেলগাছিয়ার রঙ্গমঞ্চে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখতে গিয়ে মাইকেল তাতে নাট্যগুণের অভাব লক্ষ্য করেন এবং বিরক্তি প্রকাশ করে বাংলা নাটক রচনায় অগ্রসর হন। তার হাতেই বাংলা নাটকের দৈন্যমোচন ঘটে এবং সৃষ্টি হয় সুষ্ঠু সবল নাটক। তার হাত ধরেই বাংলা নাটকে দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, উৎপল দত্ত, ডিএল রায় প্রভৃতি নাট্যকারদের বাংলা নাট্য সাহিত্যে আবির্ভাব ঘটেছিল। বাংলা নাট্য সাহিত্যের সঙ্গে মাত্র 5 বছর সংযোগ থাকার ফলে মধুসূদন দত্ত যে নাটকগুলি আমাদের উপহার দিয়েছেন সেই নাটকগুলির মধ্যে কৃষ্ণকুমারী নাটকটি 1861 খ্রিস্টাব্দে মধুকবি নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন।
1858 খ্রিস্টাব্দে পাইকপাড়ার দুই রাজভ্রাতৃদ্বয়, যাদের নাম হল প্রতাপচন্দ্র সিংহ এবং ঈশ্বরচন্দ্র সিংহ, এই পাইকপাড়ার রাজারা বেলগাছিয়া নাট্যশালায় অভিনয়ের জন্য তখনকার প্রসিদ্ধ নাট্যকার, যেটা একটু আগেই বললাম আমি, রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকটি অভিনয় করার জন্য মনোনীত করেছিলেন। তবে ইংরেজ দর্শকদের কথা মাথায় রেখে নাটকটির ইংরেজি অনুবাদের প্রয়োজন হয়ে পড়ে। আবার এদিকে মধুসূদন দত্তের ইংরেজি ভাষায় প্রগাঢ় জ্ঞান থাকায় পাইকপাড়ার রাজারা অর্থাৎ প্রতাপচন্দ্র সিংহ এবং রাজা ঈশ্বরচন্দ্র সিংহ মধুসূদনকে রত্নাবলী নাটকটি ইংরেজি অনুবাদের দায়িত্ব দেন এবং মধুসূদন দত্ত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে খুব ভালোভাবেই এই অনুবাদ করেছিলেন এবং সকলের প্রশংসা অর্জন করেছিলেন। কিন্তু মধুসূদনের সাহিত্যবোধ এই নাটকটির বিশেষ প্রশংসা করতে পারেনি। নাটকটির রত্নাবলী নাটকের অভিনয় দেখে মধুসূদন সন্তুষ্ট হতে পারেননি। তিনি অবজ্ঞা প্রকাশ করেছিলেন। রত্নাবলী নাটকের অভিনয় দেখে তিনি যেহেতু এতকাল ধরে ইংরেজি নাটক দেখায় অভ্যস্ত ছিলেন, পড়ায় অভ্যস্ত ছিলেন, ফলে সেখানে যে কারুকার্য, নাটকের যেসব বৈশিষ্ট্য, সেই সব বৈশিষ্ট্য অর্থাৎ পাশ্চাত্য রীতির যে নাটকের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য রত্নাবলী নাটকের মধ্যে তিনি দেখতে পেলেন না। ফলে তিনি বেশ রাগান্বিত হয়েছিলেন, ঈর্ষান্বিত হয়েছিলেন। তিনি বাংলা নাটকের দুর্বলতা তার চোখে আসে, আর একজন বাঙালি হওয়ায় এতে অপমানিত বোধ করে তিনি বাংলা নাটক রচনায় এগিয়ে আসেন এবং 1859 খ্রিস্টাব্দে শর্মিষ্ঠা নাটক রচনা করেন। তারপর একে একে পদ্মাবতী, কৃষ্ণকুমারী, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রূপ প্রভৃতি নাটক রচনা করেন। যাই হোক, এতক্ষণ আমরা নাট্যকার মধুসূদন দত্তের বাংলা সাহিত্যে কিভাবে আবির্ভাব ঘটেছিল, বাংলা নাট্য সাহিত্যে কিভাবে পদার্পণ করেছিল, সে সম্পর্কে আলোচনা করার একটা চেষ্টা করলাম। এবারে আমরা কৃষ্ণকুমারী নাটক সম্পর্কে আলোচনা রাখব। মাইকেল যখন কৃষ্ণকুমারী নাটকটি রচনা করেন, ওই একই সময়ে মাইকেল তার সর্বশ্রেষ্ঠ কাব্য মেঘনাদ বধ
কাব্য রচনায় ব্যস্ত ছিলেন। ফলে খুব সঙ্গত কারণেই এই কৃষ্ণকুমারী নাটক এবং মেঘনাদ বধ কাব্য এই দুটো রচনার ভাব সাজুজ্যের প্রতি কৌতূহল জাগে। এই দুটি রচনার শেষে বিষাদান্তক এবং দুটি কাহিনীতেই সম্পূর্ণ ভিন্ন বা অপরের কারণে নায়ক বা নায়িকার জীবনদীপ নিভে গেছে এবং কাহিনীর সমাপ্তিতে হতভাগ্য পিতৃর হৃদয়ের তীব্র মর্মস্পর্শী হাহাকারের প্রতিধ্বনি শোনা গেছে। এখন লক্ষ্য করার বিষয়, এই যে নিষ্পাপ নায়ক বা নায়িকার বিষয়বস্তুই এই সময়কালে মধুসূদনকে আকৃষ্ট করেছিল। তাই কৃষ্ণকুমারীতে যেমন রাজ্য রক্ষার প্রয়োজনে নিষ্পাপ সরলা কৃষ্ণকুমারীর আত্মহত্যা, তেমনি রাবণের কৃত দুষ্কর্মের অনিবার্য পরিণতিতেই মেঘনাদেরও মৃত্যু ঘটেছে। নিষ্পাপ নায়ক বা নায়িকা এই বিষয়বস্তু মধুসূদন দত্তই সর্বপ্রথম বাংলা সাহিত্যে নিয়ে আসেন। তাছাড়া তার কৃষ্ণকুমারী নাটককে বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক ট্র্যাজেডি আখ্যাও দেওয়া হয়েছে। সার্থক ট্র্যাজেডি নাটক বলা হয় কৃষ্ণকুমারীকে। এই কৃষ্ণকুমারী নাটকটি রচনার প্রেরণাটিকে একটু বিচার করা যেতে পারে। প্রতিটি সাহিত্য সৃষ্টির পিছনে একটা প্রেরণা থাকে, একটা সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায়। এই প্রেরণা কখনো বাহ্যিকভাবে আসে, আবার কখনো অন্তরের তীব্র আবেগের দ্বারা জন্ম হয়। মাইকেলের এই কৃষ্ণকুমারী নাটকটি রচনার পিছনে আমরা এই বাহ্যিক এবং অভ্যন্তরীণ এই উভয়বিধ প্রেরণাই লক্ষ্য করি। মূলত মধুসূদন দত্ত তার এই কৃষ্ণকুমারী নাটকটি রচনার প্রথম অনুপ্রেরণা পেয়েছিলেন রঙ্গমঞ্চের কাছ থেকে। আরো পরিষ্কার করে বলা যেতে পারে, বেলগাছিয়া নাট্যশালার পরোক্ষ প্রেরণাতেই মাইকেল আমাদের এই আলোচ্য কৃষ্ণকুমারী নাটকটি রচনা করেন। কৃষ্ণকুমারী নাটকের কাহিনীর বীজ কর্নেল টডের রাজস্থানের ইতিহাস থেকেই মূলত গ্রহণ করেছিলেন, একথা সর্বজন স্বীকৃত। এখন আমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই টডের রাজস্থানের ইতিহাসের কাহিনী মধুসূদন দত্ত তার কৃষ্ণকুমারী নাটকটির
কাহিনীর পটভূমি হিসাবে কেন বেছে নিলেন? আসলে কৃষ্ণকুমারী নাটক রচনার সময়কালেই মাইকেল মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন। ফলে দুটি রচনাতেই একটা ভাবগত সাদৃশ্য, একটা ভাবগত মিল দেখা যায়। দুটি কাহিনীতেই আমরা দেখি নিষ্পাপ জীবনের করুণ পরিণতি চিত্রিত হয়েছে। সুতরাং একথা সহজেই অনুমেয়, সহজেই আমরা বুঝতে পারি যে কৃষ্ণকুমারী কাহিনীর এই দিকটির জন্যই মধুসূদন এই কাহিনীটিকে তার নাটকের কাহিনীরূপে নির্বাচিত করেছিলেন। মধুসূদন দত্তের শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। নাট্যকারের আদর্শ প্রাচ্য ও পাশ্চাত্য রীতির সংমিশ্রণ এই কৃষ্ণকুমারী নাটকে সাফল্যের শিখর স্পর্শ করেছে বলা যায়। আগেই বললাম, কর্নেল টডের রাজস্থানের ইতিহাস থেকে কৃষ্ণকুমারী নাটকের কাহিনীটি নেওয়া হয়েছে, যার পরিণামে আছে ট্র্যাজেডির হাহাকার। জগৎ সিংহ ও মানসিংহের প্রেম পাত্রী কৃষ্ণার অর্থাৎ কৃষ্ণকুমারীর দেশ ও জাতির জন্য যে আত্মবলিদান, তারপর কন্যা স্নেহ ও রাজ্য রক্ষা, এই দুইয়ের দ্বন্দ্বে কৃষ্ণকুমারীর পিতা ভীমসিংহের যে অন্তর্দ্বন্দ্ব, তাছাড়া অবশেষে নিজ কন্যার মৃত্যুতে পিতার যে উন্মাদ অবস্থা, এ সকল ঘটনা নাটকটিকে ট্র্যাজেডির রসে মণ্ডিত করেছে। শ্রেষ্ঠ ট্র্যাজেডি হওয়ার দিকে কৃষ্ণকুমারীকে এগিয়ে নিয়ে গেছে বলা যায়। তাছাড়া ঐতিহাসিক নাটকের যে মূল সুর দেশাত্মবোধ, সেটাও নাটকটির মধ্যে সার্থকভাবে ধরা পড়েছে। কৃষ্ণকুমারী নাটকের যে পরিণতি, সেই পরিণতির সঙ্গে প্রখ্যাত গ্রিক নাট্যকার ইউরিপিডিসের ইফিগেনিয়া এবং কৃষ্ণকুমারী নাটকের ভীমসিংহের যে উন্মাদ পাগলের মতো অবস্থা, সেই পাগলের মতো অবস্থাকে শেক্সপিয়ারের কিং লিয়ার নাটকের রাজা ইলিয়ারের কথা আমাদের মনে করিয়ে দেয়। তবে ট্র্যাজেডি হিসাবে নাটকটির একটু ত্রুটিও হয়তো আছে, সেটা হচ্ছে ভীমসিংহের চারিত্রিক দুর্বলতা। তাছাড়া তার চারিত্রিক দুর্ভাগ্যকে প্রতিরোধের কোনো চেষ্টা ভীমসিংহের মধ্যে নেই। তবে কৃষ্ণকুমারীর কমনীয়তা
মদনিকা চরিত্রের শানিত দীপ্তি, বিলাসবতী চরিত্রের প্রখর প্রণয় ব্যাকুলতা খুব ভালোভাবেই নাট্যকার অঙ্কন করেছেন তার কমনীয় তুলির স্পর্শে। প্রতিটা নারীর মধ্যে প্রণয় গভীরতা আবিষ্কার করে মধুসূদন তার এই কৃষ্ণকুমারী নাটকে বেশ কৃতিত্ব দেখিয়েছেন বলা যায়। তাছাড়া ইতিহাসের দ্বারা সংযম শাসিত হয়েও মাইকেল অনেক ক্ষেত্রে আপন মনের মাধুরী মিশিয়ে চরিত্র ও ঘটনার সংযোজন বর্জনে মাইকেল মধুসূদন দত্ত অকুণ্ঠিত বলা যায়। তাছাড়া কৃষ্ণকুমারী নাটকের যে চরিত্রগুলি ব্যবহার হয়েছে সেই চরিত্রগুলির কণ্ঠে যেসব সংলাপগুলি মাইকেল বসিয়েছেন সেই সংলাপগুলি যেন জীবনের গভীরতম সত্যে মর্মস্পর্শী হয়ে উঠেছে বলা যায়। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই।